কাল রাতে বছরের প্রথম কালবৈশাখী হানা দিয়েছিল। কৃপা সিন্ধু গিয়েছিল বেনিপুরে একটা বিবাদ মেটাতে। ফেরার পথে হঠাৎ ঝড়ের মধ্যে মোটর সাইকেল চালিয়ে আসার জেদ ও ক্ষমতা তার আছে, কিন্তু বৃষ্টির জন্য ঢুকতে হয়েছিল দুনি গ্রামের বাউরিপাড়ায়। একে তো ওই প্রাকৃতিক হুলস্থুল, তার মধ্যে দোগাছিয়ার খেপুবাবুর আবির্ভাব। ঘনা মনা ভ্যাটা ঘোতর এইসব নামের গতরজীবী মানুষগুলোর তারির নেশা কেটে চেপুবাবুকে কোথায় জায়গা দেয় সে নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে ডাকাডাকি, লণ্ঠন জ্বালা, ডাকাত পড়ার মতো ব্যাপার। শেষে কৃপা সিন্ধু ঘনার দাওয়ায় জায়গা পায়। মোটর সাইকেলটা দাওয়ার নিচে ভিজতে থাকে এবং বিদ্যুতের ঝিলিকে মুহুর্মুর ঝিকমিকিয়ে ওঠে। তখন ঘনা বুদ্ধি করে একটা চট চাপিয়ে দেয়। ঘনার বাড়ির মেয়েরা ঘুম ঘুম চোখে তাকিয়ে অবিশ্বাস্য খেপুবাবুকে দেখছিল। মাঝ রাত নাগাদ ঝড়টা থেমে যায়। টিপটিপিয়ে তারপরও কিছুক্ষণ বৃষ্টি ঝরে। বৃষ্টি থামলে আধখানা চা ঝলমলিয়ে ওঠে। কৃপা সিন্ধুর মোটর সাইকেলের চাকা স্লিপ করছিল। পিচের চাঙড় ছিঁড়ে জায়গায় জায়গায় গর্ত। আবুল কন্ট্রাক্টর এই 5 কিলোমিটার রাস্তা বানিয়ে দোতলা বানিয়ে তুলেছে। কৃপা সিন্ধু বাকি রাস্তা আব্দুলের বাড়িটা লক্ষ্য করে একটা স্টিম রোলার চালিয়ে নিয়ে আসছিল। সকালে নিজের হাতে মোটর সাইকেলটা সাফ করছিল কৃপা সিন্ধু। টিউবওয়েল থেকে বালতি করে জল এনে ঢালছিল। কাঠি দিয়ে মাঠ গাঁট খোঁচাচ্ছিল। বারান্দা থেকে বড়দি রেবা বকাবকি করছিলেন। এভাবে কেন তুই রিস্ক নিলি বলতো খেপু? তোর অত শত্রু শুনি, কার কি মনে থাকে? রেবা শহরের বধূ, ভাইয়ের বাড়ি এসেছে বেড়াতে। বাবা মা বেঁচে নেই। থাকলে কৃপা সিন্ধুর এত গোয়াত তুমি স্বাস্থ্য না বলে তার ধারণা। বলেছিলেন, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর কি মানে হয়? তুই আমাকে বল খেপু। আর এখন পরিবেশ যা হয়েছে শুনতে পাই, তোর জন্য সবসময় অস্থির থাকি। রোজ নাকি খুনোখুনি দাঙ্গাদাঙ্গি। তোকে কবে থেকে বলছি জমি জমা সব বেচে চলে আয় আমার ওখানে, বিজনেস কর। থামের কাছে দাঁড়িয়ে কান পেতে শুনছিলেন পিসিমা চারুবালা। সুযোগ পেয়ে বললেন, আমিও তো একই কথা পই পই করে বলি। ও মাসে 7 বিঘে জমির ধান দিন দুপুরে জোর করে তুলে নিয়ে গেল। কি হলো শেষ পর্যন্ত? মগের মুলুক পড়েছে আজকাল। রেবা বাঁকা হেসে বললেন, হ্যাঁ রে, তুই নাকি বড় লিডার হয়েছিস, পারিসনি ধানগুলো উদ্ধার করতে? তবে তুই কিসের লিডার খেপু? কাজ শেষ করে মোটর সাইকেলটার দিকে তাকিয়েছিল কৃপা সিন্ধু। আজ সকালে পৃথিবীর ঝলমলানির সঙ্গে চমৎকার মানিয়ে গেছে তার বাহনটা। রোদে ঝকমক করছে দুর্ধর্ষ গোয়ার যৌবন। বড়দের সামনে এখনো ভদ্রতা করে সিগারেট খায় না কৃপা সিন্ধু। হালকা পায়ে সিঁড়ি ডিঙিয়ে উঁচু বারান্দায় উঠল সে। তারপর ঘরে ঢুকে থমকে দাঁড়ালো। দক্ষিণের জানালার পর্দা সরিয়ে উঁকি মেরে আছে তার স্ত্রী রত্না আর ছোট বোন ছায়া। কৃপা সিন্ধুর পায়ের শব্দে রত্না একবার ঘুরল, কিন্তু কিছু বলল না। যা দেখছিল আবার দেখতে থাকলো। কৃপা সিন্ধু সিগারেট ধরিয়ে বলল, কে? ছায়া আসতে বলল, ওখানে কি যেন হয়েছে দাদা, এক গাদা লোক ভিড় করে কি দেখছে। কোথায় রে? বুড়োতলার নালার ধারে। ছেড়ে দে বলেও কৃপা সিন্ধু ওদের মাঝখান দিয়ে একবার দেখতে গেল। এই জানালা থেকে বুড়োতলার নালা পরিষ্কার দেখা যায়। কয়েক টুকরো সবজি ক্ষেতের পর আগাছা ভরা খানিকটা পোড়ো জমির কোনায় ফণি মনসার ঝোপের ভেতর বুড়ো বাবার থান। তার পেছনে গভীর ওই নালাটা আসলে গ্রামের জল নিকাশি খাল। তার আঁকা বাঁকা গতি নিচু মাঠ পেরিয়ে নদী পর্যন্ত। বর্ষায় বানের জল আটকাতে কত বছর আগে নদীর মুখে স্লুইস গেট বসানো হয়েছে। নালাটা অবরে সবরে সেচের জলও মাঠকে যোগায়।
কৃপা সিন্ধু বেরিয়ে যাচ্ছে দেখে রত্না চাপা গলায় বলল, কোথায় যাচ্ছ তুমি? দেখে আসি। রত্না ওর পেছন পেছন আসছিল। বলল, সপ্তাহতেই তোমার যাওয়া চাই। মিছিমিছি। রেবা বললেন, কি হয়েছে খেপু, অমন করে যাচ্ছিস কোথায়? কৃপা সিন্ধু খিড়কির দরজা জোরে খুলে বেরিয়ে গেল। রত্না বলল, কোনো মানে হয়? রেবা বললেন, হয়েছেটা কি বলবে তো? বুড়োতলার ওখানে কি যেন হয়েছে। এক গাদা লোক ভিড় করে দেখছে। রেবা মুখ টিপে হাসলেন। বুঝেছি, এ আর নতুন কি, বরাবর যা হয় তাই। এই জন্য তো বলি, পৃথিবীটা দেখতে দেখতে কত বদলে গেল। আর এই দোগাছিয়া যেমন ছিল তেমনি রয়ে গেল। চারুবালা হাসতে হাসতে বললেন, তা ঠিক নয়। তুমি ছোটবেলায় যেমন দেখেছো তেমনটি কি আছে? আহা, আমিও তো তোমার মতো এ বাড়ির মেয়ে। বুড়োতলায় বাঘের ডাক শুনেছি, তখন তুমি কোথায়? তখন এত দালান কোথাও ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, বাজার ছিল না, হাট বসতো সপ্তাহে 2 দিন। আর এখন দেখো, দুবেলা হাট বসছে চৌমাথায়। এদিকে সারাক্ষণ রাস্তায় ভিড়, ট্রাক, বাস, টেম্পো, রিক্সা। রেবা চোখ কটমটিয়ে বললেন, সে কথা নয়, আমি কি বলতে চাইছি আর আপনি কি বলছেন। দমে গিয়ে চারুবালা বললেন, বলো খুকি শুনি। চাপা গলায় রেবা বললেন, আজকাল তো আইন হয়েছে রে বাবা, আপসান যদি করাবি টাউনে মাতৃসদনে যা, নয়তো 1000টা নার্সিংহোম রয়েছে পয়সা থাকলে। এখনও বুড়োতলার নালা। রেবা হাসতে লাগলেন। লজ্জায় আড়ষ্ট হয়ে চারুবালা বললেন, ও তাই? বুড়োতলার নালার ধারে গ্রামের আতুর ঘরের আবর্জনা ফেলার জায়গা আছে। চারিদিকে কাটা মাদার কেয়া ঝোপ আর ফণি মনসার জঙ্গল। কখনো সখনো সেখানে মৃতজাতক পুঁতে দিয়ে আসে গ্রামের ধাইমারা। কখনো সখনো দেখা গেছে কুমোরি মায়ের নাড়ে ছেড়ে এক টুকরো ভ্রূণ। কাঠকুড়নি মেয়েদের নজর এড়ানো কঠিন, গ্রামে উঠতে দেরি হয় না। আর একদল মানুষও আছে যারা তাড়িয়ে তাড়িয়ে নোংরা দেখতে পছন্দ করে, চলে এসে ভিড় করে দেখতে থাকে। পুরুষ হলে গোফের ওপর হাত, স্ত্রীলোক হলে নাকে আঁচল এবং বারবার মুখ ঘুরিয়ে থুতু ফেলার ঢং। তারপর কিছুদিন ধরে গোপন গোয়েন্দাগিরি, কুমারী এবং বিধবার দিকে সদ্বিঘ্ন দৃষ্টিপাত। চারুবালাও এই বাতিক আছে, কিন্তু রেবা এখন বিয়ের পর থেকে দজ্জাল মেয়ে। কৃপা সিন্ধু অকুস্থলে চলে গেল কোন আক্কেলে। এক ফাঁকে চারুবালা রত্না বৌমার ঘরে ঢুকে পড়লেন। তখনও ছায়া জানলায় উঁকি মেরে দাঁড়িয়ে আছে। চারুবালা ভাইজিকে ঠেলে বললেন, কই সর দেখি কি হয়েছে। কৃপা সিন্ধু হন হন করে হেঁটে যাচ্ছিল। বুড়ো তলার ওই নালা সম্পর্কে একটা বিভীষিকাময় অবচেতনা আছে দোগাছিয়ার। আজকাল আর কেউ ভূত প্রেত মানে না, তবু ভূতের ভয়টা ওই অবচেতনাগত একটা বোধ। রাতে কখনো দক্ষিণের জানালা খুলে কৃপা সিন্ধুর মনে হয়েছে, যদি সত্যি কিছু থাকে, তখন যদি তাকে একা যেতে বলা হয় বুড়োতলার দিকে, সে বন্দুক নিয়েও পা বাড়াতে পারবে না। দিন দুপুরেও ছমছমে নির্জনতায় কেমন যেন দুর্গীয় প্রাণীতে পরিণত হয় জায়গাটা। কাদামাদারের গাছগুলো, কেয়ার ফণি মনসার ঝোপগুলো রহস্যময় অসংখ্য চোখে যেন তাকিয়ে থাকে তার দিকে। নদীর দিক থেকে নিচু মাঠের ওপর দিয়ে হঠাৎ একটা বাতাস আসে ঘুরপাক খেতে খেতে। বুড়োতলায় ঢুকলেই তার হুলস্থুল যায় বেড়ে। খড়কুটো, ন্যাকড়ানি, হলদে পাতার পোশাক পরে অশরীরী নাচন। ফণি মনসার কাঁটায় সাপের খোলস পতপত করে ওড়ে। আসলে গ্রামের বহু জন্ম, মৃত্যু, রক্ত ও গোপন কান্নাকাটি, অতৃপ্ত বাসনা, কামনা এবং আত্মার অমরতা নিয়ে এই একটা ভূগোল। ছোটবেলায় কৃপা সিন্ধু বর্ষার সময় ওই নালার জলে কেটা কাতলা মাছ ধরেছিল বলা ঠিক নয়। মাছটা হঠাৎ তার পায়ের কাছে লাফিয়ে পড়েছিল। বানের জল ঢুকেছে নাকি দেখতে সেই অদ্ভুত ঘটনা, কিন্তু মাছটা খাওয়া হয়নি শেষ পর্যন্ত। ছ্যা ছ্যা,
ফেলে দিয়া এক্ষুনি, এই বলে হাত নেড়ে মায়ের সে কি চিকুর। বুড়োতলার নালের মাছ ভদ্রলোকে খায় না, আতুরের আবর্জনা ধোয়া জল, তার ওপর কত অসতির ঘৃণ্য শরীর স্রাব। অথচ কৃপাসিন্ধু দেখেছে ওই নালার কলমি আর শুষ্নির শাক তুলে নিয়ে যায় গ্রামের কুড়নি গরিব গুরব মেয়েরা। শীতে পাক ঘেটে মাছ ধরে। স্বাস্থ্যকেন্দ্রের জমাদার চাঁদঘড়ির শুয়োরের পাল নরম মাটি ঘুরে শেকড় বাকড় খোঁজে। এই বসন্তে নালার বুকে দুর্বাঘাসের চাবড়া, কন্টিকারি, কুকুরশুকো, হাতিশুড়ো, এইসব কত রকম গুল্ম। বদ্যি বুড়ি ঝুরন মেঝেন জড়িপুটির খোঁজে কাটারি হাতে কুজো হয়ে ঘুরে বেড়ায় নালার ভেতর। কখনো কাকে ঝুড়ি নিয়ে হাড়কুড়ুনি কোনো ধারণ কন্যা উদাস চাউনিতে নালার বুকের দিকে চোখ রেখে হেঁটে যায়। কাল রাত্রে বাড়ি ফিরে কৃপাসিন্ধু দক্ষিণের জানলার কাছে বসে সিগারেট টানছিল। একটু গরম পড়েছে। রাতের ঝড়ের পর দোগাছিয়া জুড়ে অন্ধকার ছিল। লোডশেডিং নয়, ঝড়ে কোথাও হয়তো বিদ্যুতের চার ছিঁড়েছে, খুঁটি উপড়েছে। প্রতি বছর এমনটা হয়। জানালার পর্দা সরিয়ে যেন বিভীষিকাকেই খুঁজছিল কৃপাসিন্ধু। রত্না ততক্ষণে আবার ঘুমে কাজ। ঝলমলে জ্যোৎস্নায় ভিজে নিঃস্বর্গ বুড়োতলার সীমানা অবধি রহস্যময় হাতছানির মতো। এবং হঠাৎ ওদিক থেকে এক ঝলক আলো দেখে চমকে উঠেছিল কৃপাসিন্ধু। পরে ভেবেছিল ভুল দেখল নাকি। বুড়োতলার ওখানে আলো দেখার গল্প সে শুনে আসছে ছোটবেলা থেকে। এই হয়তো প্রথম সে দেখতে পেল। জানালাটা তক্ষুনি বন্ধ করে দিয়েছিল সে। ঠিক ভয় নয়, একটা অস্বস্তি, যদিও অশরীরী আত্মা বলে কিছু সত্যিই থাকে। সকালে মোটর সাইকেল ধুতে ধুতে কথাটা মনে পড়ায় তার হাসি পাচ্ছিল। সে সাহসী ও জেদি মানুষ বলে এ তল্লাটে বিখ্যাত। রাত বিরেতে সে মোটর সাইকেল হাঁকিয়ে যাতায়াত করতে ভয় পায় না। অথচ নিজের ঘরে ফিরে ওই দক্ষিণের জানালায় দাঁড়ালেই সে ভীতু গোবেচারা হয়ে যায়। কৃপাসিন্ধুকে দেখে ভিড়টা নড়ে চড়ে গেল। খেপু, এসো, বয়স্করা ডাকছিলেন। খেপুদা, দেখুন তো ব্যাপারটা। কম বয়সীরা চেঁচিয়ে উঠল। কৃপাসিন্ধু বলল, কি হয়েছে, এমন করে কি সব দেখছো? হিনু কৃপাসিন্ধুর হাত ধরে নালার পাড়ে ওঠালো। বলল, দেখুন তো খেপুদা, ওটা কি? রাকহরের চক্করটি নাক কুচকে বললেন, আমি বলছি ওটা একটা কাটা মুন্ডু, তবু খালি তক্ক। কৃপাসিন্ধু বলল, কই? হিনু লাফ দিয়ে নালায় নেমে গেল। তারপর জিনিসটার কাছে গিয়ে বলল, দেখছেন খেপুদা? কৃপাসিন্ধু এতক্ষণে দেখতে পেল কন্টিকারের ঝাড়ের ভিতর চাঁদঘড়ির শুয়োরেরা বেপরোয়া খুঁড় চালিয়ে মাটি উদম করে দিয়েছে। কাত হয়ে গেছে কিছু কন্টিকারি এবং উপড়েও গেছে কয়েকটা। তার মাঝখানে নরম কাদা মাটিতে মাখামাখি কি একটা পড়ে আছে, একটা চুলের গোছার মতো জিনিসটা। খানিকটা রক্ত মেখে গেছে কালো কাদায়। কৃপাসিন্ধু অবাক হলো। এতক্ষণ ধরে এই সন্দেহজনক জিনিসটা এতগুলো লোক মিলে দেখছে এবং জল্পনা করছে, অথচ পরীক্ষা করার জন্য কেউ হাত লাগায়নি। সে পাশের ঝোপ থেকে একটা ডাল ভাঙতে গেল। তাই দেখে হিডু ঝটপট পায়ের কাছ থেকে এক টুকরো শুকনো কাঠ কুড়িয়ে নিল। নালার পাড় থেকে তার দাদা জগন চেঁচিয়ে উঠল সঙ্গে সঙ্গে, এই হিনে, ছুবি না বলছি। খেপুদার চেলা হিনু। খেপুদাকে দেখে সে এখন বেপরোয়া। কাঠটা দিয়ে জিনিসটা উল্টে দেখার চেষ্টা করলো সে, কিন্তু কাদার মধ্যে আটকে গেছে ওটা। জোরে চাপ দিতে দিতে সে বলল, প্রথম আমারই চোখ পড়েছিল খেপুদা, একটা কুকুর মুখ ঢুকিয়ে টানাটানি করছিল দেখে, ইস, এগুলো রক্ত নাকি, উড়ে বাস। জিনিসটা উল্টে দিয়ে সে আটকে দুপা পিছিয়ে গেল। রাকহরি চক্করতে দম আটকানো গলায় বলে উঠলেন, বলেছিলাম কাটা মুন্ডু। ডাল ভেঙে কৃপাসিন্ধু নালায় নামলো। তারপর থমকে দাঁড়িয়ে গেল।
তার বুকের ভেতর ঠান্ডা হিম একটা ঢিল গড়িয়ে গেল। জিনিসটা যে সত্যিই মানুষের মাথা তাতে কোনো ভুল নেই। মুখের চামড়া আর মাংস কামড়ে খেয়ে ফেলেছে কোনো জানোয়ার, হয়তো হিনুর দেখা কুকুরটাই। চোখ আর নাকের জায়গায় লাল গর্তে থলথলে জেলির মতো কি মেখে আছে, দাঁতগুলো বীভৎসভাবে বেরিয়ে পড়েছে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে কৃপাসিন্ধু আসতে বলল, নালার পার থেকে একজন দুজন করে সরে যাচ্ছে এবার। ব্যাপারটা গোলমেলে এবং থানা পুলিশ এখতিয়ারে এসে গেল টের পেয়েই কেটে পড়েছে একে একে। রাখাহরি চক্রবর্তী দোনামোনা করছিলেন, বললেন, কি মনে হচ্ছে খেপু, মেল না ফিমেল? হিনু বলল, ফিমেল নয়, মেল। চুল দেখে বুঝতে পারছেন না? জগন বলল, খুব হয়েছে, উঠে আসবে তো এবার। হিনু গ্রাহ্য করল না, কাঠটা ফেলে দিয়ে বলল, খেপুদা, খুব মিস্ট্রিয়াস ব্যাপার না? কৃপাসিন্ধু ভারী শ্বাস ছেড়ে বলল, হিনু, তুই একবার থানায় যা না ভাই, আমি থাকছি, যাবার পথে পূর্ণ চৌকিদারকে বলে যাস। হিনু চলে গেলে কৃপাসিন্ধু পাড়ে উঠে এলো। কাদামাদরের গাছে দুটো কাক ওত পেতে বসে আছে। নালার বাঁকের মুখে দাঁড়িয়ে সেই কুকুরটাই জিভ চাটছে। কৃপাসিন্ধু ডালটা তুলে কুকুরটাকে শাসিয়ে বলল, যা ভাগ। কুকুরটা তেমনি দাঁড়িয়ে রইল। তখন দুটো উৎসাহী ছেলে ঢিল কুড়িয়ে তাড়া করতে গেল তাকে। কৃপাসিন্ধু সিগারেট ধরে চুপচাপ টানতে থাকলো। চক্রবর্তী ছাড়া সব প্রবীণই কেটে পড়েছেন। জগনও রাগে মুখে চলে গেল। জনাকতক তরুণ এখনো দাঁড়িয়েছে। তারা একবার কাটা মুন্ডুটার দিকে, একবার কৃপাসিন্ধুর মুখের দিকে তাকাচ্ছে। চক্রবর্তী কৃপাসিন্ধুর কাজ শেষে এলেন, চাপা স্বরে বললেন, কিছু বুঝলে খেপু? কৃপাসিন্ধু একটু হাসলো, কি বুঝবো, যা বোঝবার পুলিশ এসে বুঝুক। না মানে আমি বলছি কি, মানে চেনা টেনা মনে হয় কি না? কৃপাসিন্ধু আস্তে মাথা দুলিয়ে বলল, না। চক্রবর্তী থুতু ফেলে বললেন, খুঁজলে বডিটা পাওয়া যাবে, হয়তো নালাতেই কোথাও পুঁতে রেখেছে। শুধু একটাই মিস্ট্রি, মুন্ডুটা পুতলো না কেন? একেবারে টাটকা মুন্ডু লক্ষ্য করেছ? হয়তো কাল রাত্রিরেই। কৃপাসিন্ধু চমকে উঠে তাকালো চক্রবর্তীর দিকে। কাল রাতে এখানে কি এক ঝলক টর্চের আলো দেখেছিল? চক্রবর্তী কষ্ট করে একটু হাসলেন। দোগাছিয়ারই কেউ হবে। কি বলো খেপু? বুড়োতলার থানের পেছন থেকে আবার একটা ভিড় আসছে। সামনে পূর্ণ চৌকিদার নীল উদ্দীপনা, মাথায় পাগড়ি বাঁধতে বাঁধতে আসছে এবং বগলে আটকানো লাঠি। কৃপাসিন্ধু বুঝতে পারছিলেন পুলিশ এসে গেলে এই পুরোতলা জুড়ে তখন মানুষের হাত বসে যাবে। যারা কেটে পড়েছে তারাও আবার আসবে। দোগাছিয়ায় খুন খারাপই আজকাল প্রায়ই হয়। বুড়োতলার নালায় কাটা মুন্ডু পড়ে থাকার ব্যাপারটাও নতুন হতো না, যদি ওটা কাচ্চা বাচ্চার মুন্ডু হতো। রাখাহরি চক্রবর্তী বহুদর্শী বিচক্ষণ মানুষ, তার অনুমানই ঠিক হলো। বুড়োতলার নালা যেখানে নিচু মাঠের শেষ বাঁক নিয়েছে, সেখানে এক বাজ পড়া অসত্য। নালার বুকে আঁকড়ে ধরে আছে গাছটার শেকড় বাকড়। তার কাছে দুব্বা ঘাসের চাবড়া বসানো ছিল। কন্টিগারের ঝোপ শুদ্ধ এ তল্লাটে শিয়াল বংশ অনেকদিন আগেই লুপ্ত। তারা হলে তারা ঠিকই টের পেত। বডিটা যে রাতে ঝড় বৃষ্টির আগে পোতা হয়েছিল তার প্রমাণ মিলেছে। এ বসন্তকালে বাজপড়া অসত্য কচি চিকন পাতায় সেজেগুজে দাঁড়িয়েছিল। রাতের ঝড়টা হিংস্র হাতে যথেষ্ট পাতা ছিঁড়ে তাকে ছন্নছাড়া করতে চেয়েছিল। দুর্বার চামড়ার ওপর লালচে রঙের একরাশ পাতা পড়েছিল। বডিটা টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে পুঁতে রেখেছিল। শুধু বোঝা যায় না মুন্ডুটা অত দূরে নিয়ে গিয়ে ফেললো কেন। বঙ্কু দারোগা খিখি করে হেসে বলেছিলেন, কাউরে প্রেজেন্টেশন দিতে লইয়া যাইতেছিল, শেষে সাহস হয় নাই, ফেলিয়া পলাইয়া গেছে।
চক্করটির মতো তাও হতে পারে। বুড়োতলার থানের কাছে এসে ভয় টয় পেয়ে কাটা মুন্ডুটা দমাস করে ফেলে পালিয়ে গেছে। জায়গাটা তো চিরকাল ভূতের বাথান, এমনও হতে পারে যার মুন্ডু সেই সামনে এসে দাঁড়িয়েছিল। সারাটা দিন বাজারে, বারোয়ারি তলায়, ভানু ডাক্তারের ডিসপেন্সারিতে, রিক্সার স্ট্যান্ডে এই রহস্য নিয়ে আলোচনা চলছে। রাখহরি চক্করটি সবখানে একবার করে ঢু মেরে বেড়াচ্ছেন। প্রাইমারি স্কুলের অবসরভোগী শিক্ষক, 2 মেয়ের বিয়ে দিতে পেরেছেন। ছেলে দুর্গাপুর কারখানায় চাকরি পেয়েছে। চিঠি কিংবা মানি অর্ডারের আশায় ডাকঘরে সকালবেলা গিয়ে বসে থাকেন। তারপর প্রায় সারাটা দিন এবং রাত 10টা অবধি এখানে ওখানে ঘোরাঘুরির নেশা। সব তাতে নাক গলানো মানুষ। দোগাছিয়ার কেউ নিপাত্তা হয়েছে কিনা বোঝা যাচ্ছে না এত শিগগির। কত লোক কাজে কর্মে নানা জায়গায় গেছে, কেউ গেছে আত্মীয় বাড়ি বেড়াতে। কিন্তু ভেতর ভেতর উৎকণ্ঠার অস্বস্তিতে সেই সব বাড়ির লোকেরা অস্থির। কৃপা সিন্ধু গুম হয়ে আছে, এদিকে তার কোনো কাজে মন নেই। পঞ্চায়েত অফিসেও যায়নি। সেক্রেটারি কাদের আলী এসে কাগজপত্র সই করিয়ে নিয়ে গেল। বিকেলে সদগোপ পাড়ায় একটা বিবাদ ফয়সালার কথা ছিল, সেটা আগামীকাল হবে বলে পাঠিয়েছে। আজ সারাক্ষণ কৃপা সিন্ধু দক্ষিণের জানালা খুলে সেখানে চেয়ার পেতে বসে আছে। সিগারেটের পর সিগারেট খাচ্ছে। দুপুরে ভালো করে খেতে পারেনি, খালি গা ঘিনঘিনে ভাব, বমি করতে পারলে বেঁচে যেত। রত্না বড় ননদদের সঙ্গে খাদের বাড়ি গেছে। রেবা শ্বশুরবাড়ি থেকে এলেই এরকম। কৃপা সিন্ধু জানে বড়দি গ্রামের বাড়ি বাড়ি নাগরিক জেল্লা দেখাতে যায়। বাড়িটা আজ ভীষণ স্তব্ধ যেন, চারুবেলার সাড়া নেই। ছায়া হয়তো বিডিও এর কোয়ার্টারে আড্ডা দিতে গেছে। বিডিওর বউ কৃপা সিন্ধুর দুঃসম্পর্কের বোন, একটা সম্প্রতি আবিষ্কৃত ঘটনা। তারপর থেকে ছায়াকে আর আটকানো চলে না, নইলে বোনের চলাফেরার সম্পর্কে কৃপা সিন্ধুর কড়াকড়ি ছিল এতদিন। বুড়োতলার নালার দিকটায় তাকিয়ে সিগারেট টানছিল কৃপা সিন্ধু। রাতের ঝড় বৃষ্টির পর সারাদিন ঝলমলে রোদ, বৃষ্টি ধোয়া নিঃসর্গ খুব প্রাণবন্ত। তার ওপর ঝড়ের নখের আঁচড়ের মতো বিভীষিকার ছায়া কোটি কোটি আভাস ফুটে বেরোচ্ছে মাঝে মাঝে। রোদ যত ক্ষয়ে যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে ওই বিভীষিকার শরীর। রোদ একেবারে মুছে গেলে কৃপা সিন্ধুর জানালাটা বন্ধ করে দিল। তারপর মনে পড়ল বিদ্যুৎ নেই। ট্রান্সমিটারে নাকি বাজ পড়েছিল। বিদ্যুৎ আসতে 1 সপ্তাহ ধাক্কা। পিসিমা আলো বলে কৃপা সিন্ধু আবার বসে পড়ল। শরীরের ভেতর থেকে ধস ছায়ার মতো অনেক কিছু ধসে গেছে যেন। শরীরের ভেতর থেকে ধস ছাড়ার মতো অনেক কিছু ধসে গেছে যেন। মাথার ভেতরটাও শূন্য লাগছে। চারুবালা চুপচাপ লণ্ঠন রেখে গেলেন। তারপর বারান্দার তাক থেকে শাকটা নিয়ে ফু দিলেন। গোয়ালঘরের দিকে রাখাল ছেলেটার চিৎকার শোনা গেল, গিন্নিমা আলো। কৃপা সিন্ধু একটা কাটা মুন্ডুর কথা ভাবছিল। আজ সকালেরটা নয়, অন্য একটা। ছেলেবেলায় দোগাছিয়ার স্কুলের পেছনের মাঠে সেবার ম্যাজিকের তাঁবুর ভেতর একটা অভিজ্ঞতা হয়েছিল। তাঁবুটা ছিল ছোট্ট, ভেতরে কোনো স্টেজ ছিল না। কালো প্যান্ট, কোট আর সাদা শার্ট পরা ম্যাজিশিয়ান এক প্রান্তে দাঁড়িয়ে ম্যাজিক দেখাচ্ছিলেন। শেষ খেলাটা ছিল কাটা মুন্ডুর কথা বলা। কোনায় একটা কাঠের টব, 2জন সহকারী কালো কাপড়ে পর্দার মতো ঘিরে রেখেছিল টবটা। পেছনে ম্যাজিশিয়ান দাঁড়িয়ে, সে অনর্গল কথা বলছিল কাটা মুন্ডু সম্পর্কে। তারপর পর্দা সরিয়ে নিয়ে সহকারীরা চলে যেতেই কৃপা সিন্ধু অবাক। টবের ওপর সত্যি একটা মুন্ডু, গলার কাছে চাপচাপ রক্ত, অথচ মুন্ডুটা জীবন্ত। মুচকি হাসি তার ঠোঁটে, মাঝে মাঝে ভ্রু তুলে চোখ দুটো নাচাচ্ছে।
ম্যাজিশিয়ান একটা সাদা হাড় মুন্ডুটার মাথায় ঠেকিয়ে বলল, এবার কাটা মুন্ডু কথা বলবে। মা সকল, বাবা সকল, ভাই ভগ্নী সকল, খোকা খুকিরা, একবার জোরছে হাততালি দাও, জোরছে। হাততালির পর ম্যাজিশিয়ান বলল, কাটা মুন্ডু, তোমার নাম কি? কৃপা সিন্ধুর এখনো স্পষ্ট মনে আছে কাটা মুন্ডুটাকে। অবিকল কানে ঢুকে আছে তার কণ্ঠস্বরও, কেমন গঙিয়ে ওঠা ঘরে এবং নাকি তার কণ্ঠস্বর শুনে গায়ে কাটা দিয়েছিল কৃপা সিন্ধুর। কাটা মুন্ডু বলল, ঘর ঘায়াম। ম্যাজিশিয়ান দাঁত কিরমির করে বলল, স্পষ্ট করে বলো কাটা মুন্ডু, কি নাম তোর? ম্যাজিশিয়ান দাঁত কিরমির করে বলল, স্পষ্ট করে বল কাটা মুন্ডু, কি নাম তোর? কাটা মুন্ডু আবার বলল, ঘংঘাম। ম্যাজিশিয়ান হাসতে হাসতে বলল, বুঝলেন কিছু? কাটা মুন্ডু বলছে তার নাম গঙ্গারাম। তো ওরে বাবা গঙ্গারাম, তোর দেশ কোথায়? কাটা মুন্ডু বলল, কাটিহার। ভয় পাওয়ার ভঙ্গি করে ম্যাজিশিয়ান দুবার পিছিয়ে বলল, ওরে বাবা, কাটিহার বলছে নাকি? শুনছেন আপনারা? হাড় কাটা কথা বলছে। ও বাবা গঙ্গারাম, কলকাতায় হাড় কাটার গলি আছে শুনেছি। এ আবার কেমন হাড় কাটাকাটি বাবা? কার হাড় কাটবে মানিক? তাঁবুর ভেতর হাসির হল্লা। শুধু কৃপা সিন্ধু কাজ হয়ে তাকিয়েছিল। কাটা মুন্ডু গোঙানো কণ্ঠস্বরে বলল ফের, কাটিহার, কাটিহার। ম্যাজিশিয়ান চেঁচিয়ে উঠল, উড়ে বাস, কাটিহার বলছে গো। বুঝতে পারছেন তো আপনারা? বিহার মুলুকের সেই কাটিহার। তো বাবা কাটিহারের শ্রীমান গঙ্গারাম, তোমার মুন্ডুটি কাটলো কে? কাটা মুন্ডু বলল, ঘরেশ ঘোষ। ম্যাজিশিয়ান একটু ঝুঁকে শোনার ভঙ্গি করছিল। চমকে ওঠার ভান করে সোজা হয়ে চাপা গলায় বলল, সর্বনাশ, কি নাম বললো যেন? কাটা মুন্ডু বেজার মুখে ফের উচ্চারণ করল, ঘরেশ ঘোষ। ম্যাজিশিয়ান চোখ বড় করে কাঁদো কাঁদো মুখে বলল, ওরে বাবা, এ যে গণেশ বোস বলছে। গণেশ বোস যে আমারই নাম। আমায় ফাঁসিতে চড়তে হবে যে এক্ষুনি, পুলিশ বাবুরা যদি জানতে পারেন। প্রফেসর গণেশ বোস কাটিহারের গঙ্গারামের মুন্ডু কেটেছে তাহলেই হয়েছে। কাজেই চাচা আপন প্রাণ বাঁচা করে কাটা মুন্ডুটা লুকিয়ে ফেলা যাক। সহকারীরা দৌড়ে এসে কালো কাপড়টা ঘিরে ধরল কাটা মুন্ডুর চারপাশে। তারপর খেলা শেষ। এই খেলাটা মাঝে মাঝে খেলতো নিজের সঙ্গে কৃপা সিন্ধু। বুড়ো তলার থানে নির্জনে দাঁড়িয়ে প্রফেসর গণেশ বোসের গলায় বলতো, কাটা মুন্ডু, তোর নাম কি? ঘংঘায়াম। তোর দেশ কোথায়? কাটিহার। কে তোর মুন্ডু কাটলো? কৃপা সিন্ধু মুচকে হেসে বলতো, খেপু। তারপর হি হি করে এমন হাসতো, সে হাফ পেন্টুল খুলে যেত বোতাম ছিঁড়ে। নিজের ডাকনাম খেপুটা সে অবোধ বয়স থেকে শোনার ফলে সহজভাবেই নিয়েছিল। এ বয়সেও কেউ তাকে কৃপা সিন্ধু বলে ডাকলে অচেনা লাগে। খেপু আর কৃপা সিন্ধুকে সে কিছুতেই মেলাতে পারে না। সরবানি খিড়কির ঘাটের ধারে ঘাসের ওপর নকশা কাটা এক টুকরো চটের আসন বিছিয়ে বই পড়ছিল। বিকেল বেলাটাতে এইটুকুই তার বিলাস। এটাকে পুকুর বলতে ইচ্ছে করে না, আয়তনে নেহাত ডোবাই, কিন্তু পুকুরের সব লক্ষণ এই জলটুকুর আছে। মধ্যিখানে একচাক লাল শালুক আছে, কিছু সবুজ পানেরি পাতা সাজানো আছে এখানে ওখানে। সরু সরু সাদা ফুলের ফুটকি নিয়ে ওপারে কোনার দিকে এক দঙ্গল কলমি শাক করতে বেগুনি ছোপ লাগা সাদা ফুল দিয়ে শুরু করেছিল। এখন বসন্তেও কিছু টিকে আছে। বীরেশ্বরের হামলায় মাঝে মাঝে ফর্দাফাই হয়ে যায় কলমিতলার সৌন্দর্য। শাক খেতে খুব ভালোবাসে সে। মাঝে মাঝে বলে,
খানিকটা শুষ্নির শাকের লতা এনে ফেলে দেব। সর্বাণী শাসায়, বুড়োতলার নালা থেকে তো এনেই দেখো না কি করি। সর্বাণী দোগাছিয়ার মেয়ে, সে বুড়োতলার নালার অনেক রহস্য জানে। প্রাথমিক স্কুলের মাস্টার বীরেশ্বরের পৈতৃক সম্পত্তি বলতে এই মাটির বাড়িটা আর পেছনের জলাটুকু। সর্বাণীর তাগিদ 3 পারে কাটা বেড়ায় ঘিরে সামান্য এক সবজি ক্ষেত আর কিছু ফুল গাছ রয়েছে। এদিকটার ঘাটের পাশে কলা গাছ মাথা তুলেছে। এই প্রথম মোচা এসেছে একটাতে। সর্বাণী বই পড়তে পড়তে মাঝে মাঝে মুখ তুলে মোচাটার দিকে তাকিয়ে থাকে। রোদ মুছে এলে সে বই রেখে কোমরে আঁচল জড়িয়ে সবজি খেয়ে তার ফুল গাছে জল দিতে যায়। বীরেশ্বর টিনের ঝাড়ি এনে দিয়েছে শহর থেকে। কোনো দিন কুনাইপাড়া, বাউরিপাড়া, হাড়িপাড়ার মেয়েরা কেউ কেউ দরখাস্ত লেখাতে আসে। বীরেশ্বরকে না পেলে সর্বাণী আছে। সর্বাণীর হাত থেকে জলের ঝাড়িটা কেড়ে নেয়। ভদ্রলোকের মেয়ের কি এই কাজ বাবু দিদি? আপনি দরখাস্ত লিখুন, আমি জল দিচ্ছি আপনার বাগানে। সর্বাণী তাদের মুখে তার প্রিয় বাগানটুকুর প্রশংসা শুনতে চায়। গাছপালা, ফুল ফল আর মাটির রহস্য হয়তো তার চেয়ে ওরাই বেশি জানে। বেগুনে পোকা লাগলে কি করতে হয় তারাই তাকে বাতলে দিয়ে যায়। কোণার দিকে কালোর বউ একটা কাকতারুয়া বানিয়ে দিয়ে গেছে। বীরেশ্বরের ছেঁড়া পাঞ্জাবি সেটার গায়ে, মাথাটা একটা কেলে হাড়ির, তাতে চুন দিয়ে চোখ মুখ আঁকা। কালোর বউ মুখে আঁচল চেপে হাসি থেকে বলেছিল, থাকো তুমি সাক্ষাৎ মাস্টার মশাইটি হয়ে। সর্বাণীও হেসে অস্থির। বীরেশ্বর বাড়ি ফিরলে বলেছিল, দেখো গে তোমার মূর্তি প্রতিষ্ঠা করেছি বাগানে। শুনে বীরেশ্বর দেখতে গিয়েছিল টর্চ নিয়ে। কাল রাতের ঝড়ে কাকতারুয়াটা পড়ে গিয়েছিল, সকালে আবার খাড়া করে দিয়েছে সর্বাণী। কাল রাতের ঝড়টা যা সাংঘাতিক গেছে, সর্বাণী খুব ভয় পেয়েছিল। পুজোর সময় চালের খল ফেলে বীরেশ্বর টালি চাপিয়েছে। টালির চালের ওপর পেছনের নিম গাছের ডাল আছড়ে পড়েছিল। আর কি সব অদ্ভুত ভাঙচুরের শব্দ। এমন রাতে আবার হারুর মায়ের জ্বর। শুতে আসেনি সর্বাণীর কাছে। সকালে উঠোন জুড়ে খড়কুটো, ছোট পাতা, ডালপালা, পাখির বাসা, সে এক আবর্জনা। সাফ করতে ক্লান্তির এক শেষ। দুপুরটা ঘুমিয়েই কাটিয়েছে সর্বাণী। তারপর কুকার জেলে চা করে বই আর চটের আসন হাতে ঘাটে এসেছে। এদিকটাই তার মন পড়ে থাকে। ডোবার জল থেকে রোদ মুছে আসছিল। জল মাকড়সাগুলো তত্তর করে অসম্ভব গতিতে জলের ওপর ছুটে বেড়াচ্ছিল। দিন শেষের এই সময়টাতে কেমন ঘোর ধরা আচ্ছন্ন একটা ভাব এসে যায়। বইয়ের পাতায় মন বসে না আর। কোথায় বাছুরের গলায় ঘন্টা বাজে, গাই গরু হাম্বা করে ডেকে ওঠে, কেউ তৈ তৈ বলে হাঁসগুলোকে ডাকতে থাকে বেনেদিথির জলে। এত দূর থেকেও কানে ভেসে আসে। মাথার উপর দিয়ে পাখি উড়ে যায়। মাঝে মাঝে পিচ রাস্তার দিকে মোটর গাড়ির হর্নের শব্দ। তারপর চাপা গড়গড় গর্জন মিলিয়ে যায় ক্রমশ। আকাশের শেষবেলায় একটা প্লেন। সর্বাণী প্লেন দেখতে দেখতে সিংহবাহিনীর মন্দির আরতির ঘণ্টা বাজিল। বাইরে কেউ কড়া নেড়ে ডাকছিল। সর্বাণী আসন গুটিয়ে উঠে পড়ল। বীরেশ্বরের গলা নয়, তার ফেরার কথা আগামীকাল অথবা পরশু। আজ আর বাগানে জল দেবার দরকার নেই। রাতের বৃষ্টিটা যথেষ্টই। সর্বাণী বারান্দায় আসন আর বইটা রেখে দরজা খুলতে গেল। রাখহরির চক্করটি ঢুকেই চাপা স্বরে বললেন, বীরু ফেরেনি? সর্বাণী একটু অবাক হয়ে বলল, না তো, ওদের তো আজ অবধি কনফারেন্স, তারপর ডেপুটেশনে যাবে রাইটার্স বিল্ডিংয়ে। কেন জ্যাঠামশাই? এমনি। চক্করটি হাসলেন। আপনি বসুন জ্যাঠামশাই। সর্বাণী সেই আসনটা বারান্দায় পেতে দিলে চক্করটি পা ঝুলিয়ে বসলেন। বইটা একবার পাতা উল্টিয়ে দেখে রেখে দিলেন। তারপর একটু হেসে বললেন, আজ সারাটা দিন মনটা খুব অস্থির সাবি। বুড়োতলার নালায়
সর্বাণী দ্রুত বলল, ও হ্যাঁ, মোনা বলছিল ডেড বডি পেয়েছে একটা। কার জ্যাঠামশাই? সেটাই তো রহস্য, চকতি গলার ভেতর বললেন। বললাম না মনে শান্তি নেই সারাটা দিন, চেনা যাচ্ছে না। না, চকতি একটা হাত কাটারির কোপ মারার ভঙ্গিতে নেড়ে বললেন, পিস বাই পিস কেটেছে। কিন্তু কাপড় চোপড় জ্যাঠামশাই, কাপড় নেই পরনে। উহু, নেকেট করে কেটেছে। চকতি করুণ হাসলেন। কি বর্বর রসিকতা দেখো সাবি, মুন্ডুটা কেটে অন্য জায়গায় ফেলে পালিয়েছে। আমার মনে হচ্ছে কাউকে প্রেজেন্ট করতে যাচ্ছিল, ভয় পেয়ে ফেলে পালিয়েছে। সর্বাণী শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, দেখেছ, মোনা আমাকে এসব কিচ্ছু বলেনি। আচ্ছা জ্যাঠামশাই, কাটা মাথাটা দেখে মুখটা তো চেনা যাবে তাই না? চকতি পোষ করে শ্বাস ছেলে বললেন, যাবে কি করে আর, কুকুরে খুবলে সব খেয়ে ফেলেছে। রায়দের হিনু সকালে ওখানে গিয়ে হঠাৎ দেখতে পায়। সর্বাণী চুপ করে রইল। একটু পরে চকতি বললেন, পুলিশের যা কাজ, কাটা মুন্ডু আর বডি টাউনের মর্গে চালান করে দিয়েছে। কালকে দিনটা নাকি রেখে দেবে। কেউ শনাক্ত যদি করে করবে, তবে আমার ধারণা শনাক্ত দুঃসাধ্য। সর্বাণী আসতে বলল, আপনি দেখেছেন? দেখেছেন কি বলছো, আগাগোড়া আমি তো গাইড করে। চকতি আবার শ্বাস ছেড়ে থেমে গেলেন, পা দুটো রাখাতে লাগলেন। সর্বাণী বলল, আপনি একটু বসুন জ্যাঠামশাই, চা করি। সে লণ্ঠন জেলে বারান্দায় একটু তফাতে রাখলো। তারপর রান্না ঘরে চা করতে গেল। চকর থেকে চা খাওয়ানোর মানে হয় না, কিন্তু কিছুক্ষণ মানুষের সঙ্গ হঠাৎ প্রয়োজনীয় মনে হয়েছে সর্বাণীর। কুকার জ্বালানোর সময় তার হাত কাঁপছিল। বীরেশ্বর কলকাতার প্রাথমিক শিক্ষকদের সম্মেলনে গেছে। আগামীকাল বা পরশু বিকেলের মধ্যে তার ফেরার কথা। তাছাড়া সে তো একা যায়নি, এলাকা থেকে একদল প্রতিনিধি নিয়ে গেছে। সর্বাণী টের পাচ্ছিল, তবু খুব ভেতর দিক থেকে একটা উদ্বেগ যেন আঙ্গুল বাড়িয়ে দিচ্ছে। হয়তো চকর্তি জ্যাঠার এমন করে এসে বীরেশ্বরের কথা জিজ্ঞেস করাটাই কাল হয়েছে। আগুনের নীল শিখা দপদপ করছে, বুকের ভেতরে ওই রকম একটা শব্দ। বীরেশ্বরের এখানে অনেক শত্রু। দোগাছিয়া এসে ক্রমশ কোণঠাসা এবং একঘরে হয়ে পড়েছে। গত শীতের ক্ষেতমজুর সমিতি করে হাঙ্গামা বাঁধিয়েছিল। তাছাড়া ভাগ চাষিদের কৃষক সমিতির মাঠ থেকে ধান তুলে বারোয়ারি খামারে উঠিয়েছিল। পুলিশ যায়নি, কিন্তু সর্বাণী জানে বীরেশ্বরী এর পেছনে ছিল। তার মাঝে মাঝে মনে হয়েছে, নিজের জমি নেই বলেই কি বীরেশ্বরের এত রাগ জমিওয়ালা মানুষদের ওপর। বীরেশ্বরকে কিছু বলতে গেলেই বলে, তুমি তো জানো না আমি কি। তুমি কি জানো না, ইচ্ছে করে আগুনের সঙ্গে ঘর বাঁধতে এসেছ। সর্বাণী ওর বলার ভঙ্গি দেখে শেষে হেসে ফেলে। থাক, আর নিজের সম্পর্কে বড়াই করতে হবে না। সর্বাণী এ কথা মুখে বললেও ভালোই জানে বীরেশ্বর সত্যি একটা আগুন। আগুন বলেই তো রাতারাতি তার ঘর করতে আসার সাহস পেয়েছিল। চায়ে চুমুক দিয়ে চকর্তি বললেন, বীরুর জন্য ভাবনা হয়, খামাখা লোকের সঙ্গে ঝামেলা করে বেড়ায়। যাদের জন্য এসব করে বেড়াচ্ছে তারা কি ওকে দুঃসময়ে দেখতে আসবে ভাবছ? দোগাছিয়ার লোককে এখনো চেনে নিও। যে পাতে বসে খাবে সেই পাতে বসেই উল্টে চোখ রাঙাবে। সর্বাণীর মনে হলো স্বামীকে সমর্থন করা উচিত। একটু হেসে বলল, সময়টা এখন বদলে গেছে না জ্যাঠামশাই, নিজেদের স্বার্থ সবাই বুঝে নিতে শিখে গেছে। চোখ রাঙানোর কথা বলছেন? আমার মনে হয় লোকে জানে কে সত্যিকার বন্ধু আর কে সত্যিকার শত্রু। চকর্তি চুপচাপ চা খেতে থাকলেন। মাখন কোবরাজ ছিলেন তার ছোটবেলা থেকে বন্ধু। তার মেয়ের সঙ্গে তর্ক করার প্রবৃত্তি হয় না। কোবরাজের মৃত্যুর পর অসহায় বিধবা আর এই মেয়ের দেখাশোনা করার কেউ ছিল না। সর্বাণীর কায়েতের ছেলেকে রাতারাতি বিয়ে করে বসেছিল। সেই দুঃখে আর লজ্জায় বিধবা ধুলিয়ানে ভাইয়ের কাছে চলে গেলেন তো গেলেন, আর খবর নেই। এদিকে মেয়েরও এমন শক্ত প্রাণ ভুলেও মায়ের নাম মুখে আনে না। অবশ্য রতনের রতন চেনে বলে কথা আছে।
যেমন গোয়ার গোবিন্দ বীরেশ্বর তেমনি। তা কেন? তারও একখানি স্বরে সেই মেয়ে। গ্রামের এক ট্রেনে এই নিরিবিলি জায়গায় একা দিব্যি থাকতে পারে। বীরেশ্বরেরও এতে কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। যেই শানকে তেই শান। চক্রবর্তীর নাকের ডগা বেঁকে গেল। মজার কথা, খেপুই বিয়ে করতে চেয়েছিল সাবিকে। খেপুর সঙ্গে বিয়ে হলে সুখের স্বাচ্ছন্দ্যে থাকতে পারত মেয়েটা। তার মাকেও লজ্জায় পড়ে পালাতে হতো না পরাণের প্রত্যাশী। খেপিও তেজি ছেলে, বীরুর জুটি বললেও চলে, কিন্তু তত বেশি গোয়ার নয়। বোঝালে বোঝে এবং স্বভাবে অত্যন্ত ভদ্র। চক্রবর্তী দুজনকেই প্রাইমারিতে পড়িয়েছেন। পড়া না পারলে দুজনের মাথায় ঢু লাগিয়ে দিয়েছেন। তারপরেও তো ওদের মধ্যে ভাব ছিল, দেখেছেন। খেপু কলেজে পড়তে পড়তে পড়া ছেড়ে দিল। জোরজমিওয়ালা বাড়ির ছেলে, পড়াশোনায় তত মন ছিল না। বীরুকে বাধ্য হয়ে মন দিতে হয়েছিল। বিএ পাশ করে মাস্টারিটা জুটিয়ে বিটিও পড়ে নিয়েছে। শেষে পলিটিক্স ওকে খেলো। খেপুর যা সাজে, বিডুর কি সাজে? চক্রবর্তী তেতো বুক করে বললেন, উঠি সাবি। সরবারি দরজা অবধি এগিয়ে দিতে গেল দরজা বন্ধ করার জন্য। নইলে তার শরীরটার কেমন হঠাৎ ধস ছাড়া অবস্থা। চক্রবর্তী জ্যাঠা এমট করে এসে বীরেশ্বরের কথা জিজ্ঞেস করলেন, আজ বাড়িটাও খুব নির্জন আর স্তব্ধ লাগছে সরবারির। রাজকীয় মাঝরাতে আবার ঝড় আসবে। কালবৈশাখী ঝড়ের যেন সেটাই নিয়ম, একবার এলে পরপর কয়েকটা দিন একই সময় আসে। কিন্তু এখন আকাশ ভরা তারা, বিশ্বাস হয় না আবার ঝড় আসবে। সকালে কৃপা সিন্ধু বেরিয়ে ভাবছিল, বিলে পাড়ার কাছে নদীর বাঁধে আজ মাটি পড়বে। অনেক হাঁটাহাঁটির পর মেরামতের টাকা মঞ্জুর হয়েছে জেলা পরিষদ থেকে। বারান্দায় মোটর সাইকেলের সামনে দাঁড়িয়ে ভাবছিল, আলপথে গাড়ি চালিয়ে গেলে মন্দ হয় না। ঘরে কাপড় বদলাতে ঢুকলে রত্না বলল, কোথায় বেরোচ্ছ শুনি? একটু চটে গেল কৃপা সিন্ধু। তোমার কি হয়েছে কাল থেকে? আঁচলের আড়ালে পিদিম করবে নাকি? মুখের ভাষা শোনো। জানে তো চাষারে মানুষ, কাদামাটি ঘেটে বেড়াই। কৃপা সিন্ধু লুঙ্গি ছেড়ে প্যান্ট পায়ে ঢোকালো। তারপর শার্টটা টেনে নিয়ে ফের বলল, তোমার এত চিত্ত চাঞ্চল্য কেন বুঝতে পারছি না কিন্তু। রত্না আসতে বলল, চিত্ত চাঞ্চল্য তো তোমারই দেখছি। পরশু অত রাতে ঝড়ের পর ফিরে এলে কোত্থেকে? সারা রাত ওই জানলার ধারে বসে কাটালে। কাল সারাটা দিন, তারপর এ রাতেও যতবার ঘুম ভেঙেছে দেখেছি ওখানে বসে আছো জানলা খুলে। খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছো কেন? কৃপা সিন্ধু একটু হাসবার চেষ্টা করে বলল, খুন খারাপি দেখে মন খারাপ। তুমি দেখলে? থামো, খুন খারাপি কখনো দেখোনি, আমি সব জানি। কি জানো তুমি? কৃপা সিন্ধু বেল আটতে আটতে গলার ভেতর বলল। রত্না ঠোঁট কামড়ে কথা খুঁজছিল। একটু পরে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, ঝড়ের রাতে তুমি কোথায় ছিলে? কৃপা সিন্ধু অবাক হয়ে তাকালো। কেন, বেনিপুরে? কখনো না। রত্না হিস করে উঠল। তুমি ওই মেয়েটার কাছে ছিলে। মেয়েটা? কোন মেয়েটা বলো তো? বীরুবাবুর বউয়ের ওখানে ছিলে তুমি। রত্নার গলা কাঁপছিল। বীরুবাবু নেই, আমি খবর নিয়েছি। তুমি আমার ওখানে নাক গলাচ্ছ, তাও জেনেছি। রত্না কেঁদে ফেলল। কৃপা সিন্ধু অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকার পর হাসতে লাগলো। আশ্চর্য তোমার ইমাজিনেশন মাইরি। একটা কথা বলি শোনো, খেপু এটো কাটা খায় না কারুর। কৃপা সিন্ধু জোরে বেরিয়ে গেল ঘর থেকে। মোটর সাইকেলটাও তেমনি জোরে উঠোনে নামিয়ে নিয়ে গেল। উঠোনে স্টার্ট দিল। সদর দরজার চৌকাঠ ডিঙিয়ে যাবার সময় বাড়িটাকে প্রচণ্ড কাঁপিয়ে দিয়ে গেল সে। পূর্ণ চৌকিদার আসছিল পিচ রাস্তা থেকে। সেলাম দিয়ে দাঁড়িয়ে গেলে কৃপা সিন্ধু মোটর সাইকেল থামিয়ে বলল, কিরে পূর্ণ, আগে বড়বাবু জরুরি তলব দিয়েছেন। কি ব্যাপার? আগে কেলেঙ্কারি। পূর্ণ করুণ মুখ করে বলল, স্লুইস গেটের কাছে রক্তমাখা জামা কাপড় পাওয়া গেছে, দুটো স্যান্ডেল জুতো শুদ্ধ। আপনি একটু চলুন স্যার। থানার বারান্দায় বড়বাবু বঙ্কি বিহারী নন্দী বসেছিলেন।
প্রকাণ্ড টেবিলের ওপর কাগজের মোড়কে রক্তমাখা কাপড় আর স্যান্ডেল। খুলে বললেন, দেখেন কাণ্ডটা। কৃপা সিন্ধু দেখতে দেখতে বলল, ধুতি পাঞ্জাবি মনে হচ্ছে। বঙ্কুবাবু বললেন, মার্ডার হয়েছে স্লুইস গেটের ওখানে। বডিটারে কাটছে, কাটিয়ে একখানে পুঁতছে, আর হ্যাটটারে লইয়া। কৃপা সিন্ধু আসতে বলল, কার? মেজবাবু সত্যচরণ পাণ্ডে বললেন, বীরেশ্বর বাবুর। কৃপা সিন্ধু নিষ্পলক চোখে তাকালো, বলল, বীরুর? কিন্তু সে তো শুনেছি কলকাতায় আছে, কনফারেন্সটা কি হচ্ছে ওদের? কৃপা সিন্ধু শ্বাস ছেড়ে ফেরে বলল, কে আইডেন্টিফাই করলো? বঙ্কুবাবু বললেন, ওনার ওয়াইফ। পাণ্ডেবাবু বললেন, রূপপুরের এক টিচার ভদ্রলোকও গিয়েছিলেন বীরেশ্বরবাবুর সঙ্গে। উনি আজ ভোরের বাসে ফিরে বীরেশ্বরবাবুর বাড়ি গিয়েছিলেন। বীরেশ্বরবাবু নাকি কনফারেন্সে ঝগড়া করে গত পরশু দুপুরে চলে এসেছেন। কৃপা সিন্ধু গলার ভেতর বলল, পাণ্ডেবাবু বললেন, মেয়েদের একটা ইনটুইশন থাকে, বুঝলেন না? তাছাড়া দিস ওয়াজ কোয়াইট এক্সপেক্টেড। যা শুরু করেছিলেন ভদ্রলোক। বঙ্কুবাবু চেয়ারে হেলান দিয়ে বললেন, দুপুর মানে ধরেন এক্সপ্ল্যানেডে বাস 9টা অত দেরি হনের কথা না। হক্কল পথ খালি প্যাসেঞ্জার ওঠায়। বাপরে বাপ, যেন ছ্যাকড়া গাড়ি। কৃপা সিন্ধু বলল, বাস থেকে বীরুকে নিশ্চয়ই কেউ নামতে দেখেছিল। পাণ্ডেবাবু বললেন, ইনভেস্টিগেশনে জানা যাবে। বঙ্কুবাবু বললেন, আপনারে ডাকছিলাম কিভাবে কি করণ যায়, আপনি হইলেন গা এরিয়ার লিডার, আপনারে না জিগাইয়া কিছু করুন না। খ্যাখ্যা করে হাসতে লাগলেন বড়বাবু। এরকম হাসতে না জানলেই বিপদ। যা ভালো বোঝেন করুন। কৃপা সিন্ধু উঠে দাঁড়ালো। খুনিরা ধরা পড়ুক, সেটাই আমি চাইব। তবে একটা অনুরোধ বড়বাবু, প্লিজ যেন নির্দোষ লোককে কষ্ট দেবেন না। কৃপা সিন্ধু মোটর সাইকেলে স্টার্ট দিয়ে রাস্তায় গেল, একটু থামলো, তারপর সোজা বাজার পেরিয়ে গিয়ে ডাইনে আগাছাভরা জমিটার ওপর সংকীর্ণ পায়ে চলার রাস্তায় এগিয়ে গেল। কে তাকে দেখছে বা দেখছে না গ্রাহ্য করছিল না সে। বুড়োতলার নালার সেই পুরনো বিভীষিকা তার পিছনে। আসলে পালিয়ে কোথাও যেন লুকোতেই চাইছিল কৃপা সিন্ধু। কিন্তু বীরেশ্বরের বাড়ির দরজায় তালা দেখে সে মোটরসাইকেলের মুখ ঘুরিয়ে দিল। তৃতীয়বার এলেন সন্ধ্যার মুখে। রেবা চড়া গলায় দোগাছিয়ার মুন্ডুপাত করেছিলেন। তর্কটা ছায়ার সঙ্গে। ছায়া বলে ফেলেছিল, তোমাদের টাউনের কি কম? সন্ধ্যায় মেয়েরা বেরুতে পারে না, তার বেলা। চক্করতি আশায় ছায়া বেঁচে গেল। রেবা পড়লেন পিসিমাকে নিয়ে। চারুবালা বিব্রত মুখে বললেন, আহা, আমি কি তাই বলেছি খুকু? চক্করতি বললেন, খেপু ফিরেছে নাকি? তারপর মোটর সাইকেলটা দেখতে পেয়ে ডাকলেন, খেপু। রাতনা বেরিয়ে এসে ঘোমটা টেনে মৃদুস্বরে বলল, শরীর খারাপ, শুয়ে আছেন। চক্করতির গতিবিধি সর্বত অবাধ। ছোটি ফটফটিয়ে বারান্দায় উঠে সোজা ঘরে ঢুকে গেলেন ডাকতে ডাকতে। কৃপা সিন্ধু খাটে শুয়েছিল। উঠে বসে বিরক্তি চেপে বলল, আসুন জ্যাঠামশাই। তারপর লণ্ঠনের দম তুলে আলো বাড়িয়ে দিলেন। ফের বলল, বসুন। চক্করতি দক্ষিণের জানলার ধারে চেয়ার দেখে বসতে গেলেন। বললেন, তোমার এখান থেকে বুড়োতলা অব্দি নজর হয় দেখছি। চক্করতি বসলে কৃপা সিন্ধু বলল, বলুন। আমি জানতাম, চক্করতির শ্বাসের মধ্যে বললেন, জানতাম কাটা মুন্ডুটা বীরুরই হবে। কৃপা সিন্ধু আসতে বলল, কিছু দেখেছিলেন নাকি? চক্করতি একটু হাসলেন। আজ শুক্রবার, গত বুধবার রাত তখন 9টা হবে। গোপালের চায়ের দোকানে বসে আছি। কলকাতার বাসটা এসে একটু থেমেই চলে গেল। ওখানটাতে অন্ধকার ছিল, কি একজন নেমেছিল, হঠাৎ করে চলে গেল। মনে হলো বীরু। গোপাল বলল, বীরু কেন হবে? তার ফেরার কথা শুক্রবার। গোপাল বলল। চক্করতি খোঁচা খোঁচা দাড়ি চুলকে বললেন, গোপালই গন্ডগোলে ফেলে দিয়েছিল আমাকে, নইলে আমি বীরুকে ঠিকই চিনতে পেরেছিলাম।
ধাঁধাটা কাটছিল না, তবু আসলে গোপালই। কৃপা সিন্ধু গলার ভেতর বলল, চক্রবর্তী একটু চুপ করে থাকার পর বললেন, তোমার 7 বিঘে, তারকের 10 বিঘে, আব্দুল ঠিকাদারের 3 বিঘে, হলধরের 5 বিঘে, আরও যেন কার কার জমির ধান জোর করে তুলে নিয়ে গিয়ে বর্গাদাররা বারোয়ালি তলার খামার করেছিল। বীরু এসব করিয়েছিলেন। পুলিশ মজা দেখছিল দূরে দাঁড়িয়ে। কৃপা সিন্ধু চাপা ও রুক্ষ স্বরে বলল, কি আজে বাজে বলছেন? চক্রবর্তী একই সুরে বললেন, বর্গা রেকর্ডের বছরও বীরু নিজে মাঠে মাঠে ঘুরে জেএলআরওর সঙ্গে। আপনি থামুন তো। চক্রবর্তী অনর অটর থেকে বললেন, বুধবার রাতে গোপালের ওখানে আরও কজন বসেছিল। আমি বীরুর নাম করার পরই তারা উঠে গিয়েছিল। এখন বুঝতে পারছি বীরুর পেছনে সবসময় ওত পেতে বেড়াচ্ছিল খুনিরা। তবে দোষ আমারই, খেপু। কেন আমার মুখে বীরুর নামটা বেরিয়ে গেল তখন? আমি তো স্পষ্ট করে তাকে চিনতে পারিনি। আমি বীরু না কি বললে ওরা ছুটে যেত না। ওকে কিডন্যাপ করে নদীর ধারে নিয়ে গিয়ে ঢোক গিলে থেমে গেলেন চক্রবর্তী। কৃপা সিন্ধু চক্রবর্তীর সামনেই সিগারেট খায়। পাঠশালার গুরুমশাই ছিলেন তবু। কাঁপা কাঁপা হাতে বালিশের পাশ থেকে সিগারেটের প্যাকেট বের করেছিল সে। সিগারেট জেলে দেখলো চক্রবর্তী মুখ মুছছেন। সে ধোয়ার মধ্যে বলল, চা খান জ্যাঠামশাই? ইচ্ছে করছে না বাবা, ভাঙা গলায় রাখো হরি চক্রবর্তী বললেন। যতবার ভাবছি বীরুর মাথাটা কোথায় নিয়ে আসছিল ওরা, ততবার খালি মনে হচ্ছে মাখনের হতভাগী মেয়েটাকে সইতে পারত। যত গোয়ার হোক, মেয়ে ছেলের মন বাবা খেপু, বড় কোমল। কৃপা সিন্ধু সিগারেটের ধোয়ার দিকে তাকিয়ে বলল, তাহলে নালায় ফেললো কেন মাথাটা? ভয়ে বীরুর আত্মা এসে সামনে দাঁড়িয়েছিল বলে চক্রবর্তী উঠলেন। আরও কিছু বলবেন ভাবলেন, তারপর কয়েক পা এগিয়ে দরজার কাছে গিয়ে ঘুরলেন। হঠাৎ বললেন, স্বামীর জন্য যত কষ্ট, নইলে। চক্রবর্তী পর্দা তুলে বেরিয়ে গেলে কৃপা সিন্ধু আপন মনে বলল, কষ্ট তো সে যেচে নিয়েছিল। অনেক রাতে রত্না ঘুম ভেঙে টের পেলেও কৃপা সিন্ধু বিছানায় নেই। তারপর দেখল দক্ষিণের জানালা খোলা। বাইরে কৃষ্ণপক্ষের জ্যোৎস্নায় একটা ফিকে হলুদ ফালি বুকে নিয়ে বসে আছেন কৃপা সিন্ধু। বাইরে কৃষ্ণপক্ষের জ্যোৎস্নার একটা ফিকে হলুদ ফালি বুকে নিয়ে বসে আছেন কৃপা সিন্ধু। রত্না কিছু বলল না, অন্য পাশে ঘুরে চোখ বুঝল। বুধবার রাত থেকে এক বিভীষিকার সঙ্গে লড়াই চলছে কৃপা সিন্ধুর। বুড়ো তলার নালায় অসংখ্য জন্ম মৃত্যুর রক্ত আর অনেক চোখের জলে ভেজা গ্রামীণ অবচেতনার ঐতিহ্যগত খুব পুরনো এক বিভীষিকার অনেক চেহারা। বুধবার রাত থেকে সে কাটামুন্ডুর রূপ নিয়েছে। কাটামুন্ডু, তোমার নাম কি? বীরু। কাটামুন্ডু, তোমার দেশ কোথায়? দোগাছিয়া। কাটামুন্ডু, তোমাকে কাটলো কে? খেপু। কৃপা সিন্ধু বোবাধরা গলায় বলে, খেপু না, খেপু না। তারক হলধর, আব্দুল, কৃপা